আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয় আয়োজিত অনলাইন এডুকেশন প্রোগ্রামের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ সেলিম, বিষয় শিক্ষক জীববিজ্ঞান। আজ আমি নবম এবং দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের অধ্যায় ৩ থেকে একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব, যে সৃজনশীল প্রশ্নের মাধ্যমে সৃজনশীল প্রশ্ন নং ৬ আজকে আমাদের সংখ্যা দাঁড়াবে। এর আগে আমি 5টি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, আজকে আরও একটি সৃজনশীল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো তোমরা সবাই আশা করি ভালো আছো। গত ক্লাসগুলোতে আমি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে তোমাদের সৃজনশীল প্রশ্ন সম্পর্কিত যাবতীয় যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে বা প্রশ্নগুলো আসার মতো সম্ভাবনাময় প্রশ্ন, সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। তো আগামী ক্লাসগুলোতেও আমি ইনশাল্লাহ সে চেষ্টাটাই করে যাব। আর তোমাদের সুবিধার জন্য তোমাদের এই শিটগুলো যেগুলো আমি তোমাদের পড়াচ্ছি, সে প্রশ্নগুলো উত্তরসহ প্রশ্নসহ ওয়ার্কশিট হিসেবে তোমাদের সোর্স ফোল্ডারে দেওয়া থাকবে। তোমরা ওয়ার্কশিট নামক যে পেজ রয়েছে সেই পেজ থেকে সেটা ডাউনলোড করে নিয়ে পড়তে পারো। ডাউনলোড করে সে তোমরা MS ওয়ার্ড থেকে যেভাবে প্রিন্ট করো ঠিক একই পদ্ধতিতে পিডিএফটাও প্রিন্ট করা যায়। প্রিন্টার অপশন আছে। পিডিএফ যখন ওপেন করার পরে উপরে কর্নারে দেখবে প্রিন্টারের একটি ছবি থাকবে, সেই আইকনে যদি তোমরা ক্লিক করো ওখান থেকে সরাসরি প্রিন্ট করা যায়। তো আমি আজকে তোমাদের তৃতীয় অধ্যায় নিয়ে একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। তো চলো আমরা সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করি। তোমরা দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায়ের নাম কোষ বিভাজন, এবং আজকে সৃজনশীল প্রশ্ন 6, অর্থাৎ এই অধ্যায়ের প্রথম সৃজনশীল প্রশ্ন। এই অধ্যায়ের আমি আরও একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং এই তৃতীয় অধ্যায় থেকে 2টি সৃজনশীল প্রশ্ন নেওয়ার পরে এই অধ্যায়ের উপরে আমি আরও একটি ক্লাস তোমাদের নেব। সেখানে আমি অ্যানিমেশনের সাহায্যে তোমাদের কোষ বিভাজন যে প্রক্রিয়াটা, সম্পূর্ণ যে প্রক্রিয়াটা কোষ বিভাজন কিভাবে হয়, একটি বাস্তব এবং চাক্ষুষ একটি অ্যানিমেশন ভিডিও নিয়ে আসবো, যেখান থেকে যে চিত্রটা বা যেই অ্যানিমেশনটা দেখার পরে তোমরা আশা করি বুঝতে পারবে যে কোষ বিভাজন কিভাবে হয়। কোষ বিভাজন সম্পর্কে আর তোমাদের কোনো কনফিউশন থাকবে না। পুরো অধ্যায়ের উপর আমি কভার করার চেষ্টা করব বিষয়টা। তো সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ তোমাদের আজকে আমি জানাচ্ছি। এরপরে দেখতে পাচ্ছ সৃজনশীল প্রশ্ন 6, এটা তোমাদের যশোর বোর্ড 2015 সালে এসেছিল। তোমাদের অধ্যায় শিক্ষণফল 3 ও 4 এর আলোকে প্রশ্নটি করা আছে। প্রশ্নটি আমরা দেখি। প্রশ্নটিতে কি লেখা আছে? সাধারণত উচ্চ শ্রেণীর জীবের দেহকোষে এক ধরনের কোষ বিভাজন হয়। উক্ত কোষ বিভাজনের একটি ধাপে সেন্ট্রোমিয়ার 2টি খণ্ডে বিভক্ত হয়। ফলশ্রুতিতে একটি ক্রোমোজোম থেকে 2টি অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়। এটা একটি ধাপের কথা এখানে উল্লেখ করা আছে। দেখো, উচ্চ শ্রেণীর জীবদেহের দেহকোষে এক ধরনের কোষ বিভাজন হয়। দেহকোষে সেটাকে আমরা কি বলি? উচ্চ শ্রেণীর জীবের দেহকোষে যে কোষ বিভাজনটা মাইটোসিস কোষ বিভাজন আমরা সবাই জানি, সেই উক্ত কোষ বিভাজনের একটি ধাপে সেন্ট্রোমিয়ার, একটা ধাপে যে মাইটোসিস কোষ বিভাজন রয়েছে তার মোটামুটিভাবে 5টি ধাপ রয়েছে, প্রধান 5টি ধাপ রয়েছে। সেই ধাপের একটি ধাপে সেন্ট্রোমিয়ার 2টা খণ্ডে বিভক্ত হয়। তাহলে তোমাদের একটি নির্দিষ্ট ধাপের কথা উল্লেখ করা আছে এখানে, যার ফলে ক্রোমোজোম থেকে 2টি অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়, অর্থাৎ একটি ক্রোমোজোম থেকে 2টা নতুন ক্রোমোজোমের সৃষ্টি হয় ওই ধাপটিতে। এখানে ক নম্বর প্রশ্ন হচ্ছে অবাধ শ্বসন কি? খ নম্বর প্রশ্ন হচ্ছে হ্রাসমূলক বিভাজন বলতে কি বোঝায়? গ নম্বর প্রশ্ন উল্লেখিত ধাপটির সচিত্র বর্ণনা দাও। এবং ঘ নম্বর প্রশ্ন উল্লেখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে জীবদেহে কি ধরনের সমস্যা হতে পারে বিশ্লেষণ করো। ঘ নম্বর এবং গ নম্বর এই 2টি প্রশ্ন একটু ভালোভাবে তোমাদের লক্ষ্য করতে হবে। আমি তোমাদের বোর্ড প্রশ্ন 2019 সাল, 2018, 17, 16, 15 মোটামুটিভাবে প্রত্যেকটা বোর্ডের সবগুলো সৃজনশীল প্রশ্ন আমি স্টাডি করেছি। তার ভেতরে এই যে 2টি প্রশ্ন গ এবং ঘ, এই 2টি প্রশ্ন বহুবার এসেছে, বিভিন্ন বোর্ডে বহুবার এই প্রশ্ন 2টি এসেছে। সুতরাং এই 2টি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম প্রশ্নেই কিন্তু যে উল্লেখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে জীবদেহে কি ধরনের সমস্যা হতে পারে, এবং ম্যাক্সিমাম প্রক্রিয়াটা হচ্ছে তোমার যে প্রক্রিয়ার কথা বলা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এই মাইটোসিসের যদি ঠিকভাবে না ঘটে মাইটোসিস কোষ বিভাজনটা, তাহলে কি ধরনের সমস্যা হতে পারে।
ঠিক আছে? তো এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই দুটি প্রশ্ন। আরেকটি রয়েছে উল্লেখিত ধাপটি সচিত্র বর্ণনা দাও। এখন এই উল্লেখিত ধাপ এক এক প্রশ্নে এক একটির কথা বলা হয়েছে, একই বিষয়ের কথা বা একই টপিক নিয়ে বারবার বলা হয়নি। যেমন কোনো একটি প্রশ্নে মাইটোসিসের কথা, দুঃখিত, কোনো একটি প্রশ্নে হয়তো বা তোমাদের অ্যানাফেজ ধাপ, কোনোটাতে টেলোফেজ ধাপ, কোনোটাতে প্রোফেজ ধাপ, প্রোমেটাফেজ ধাপ, মেটাফেজ ধাপ। হ্যাঁ, অর্থাৎ এক একটি প্রশ্নে এক একটি ধাপের কথা বলা হয়েছে। একই ধাপ বারবার আসছে এরকম প্রশ্ন খুব খুঁজে পাওয়া খুবই মুশকিল। তবে হ্যাঁ, একটি ধাপ রয়েছে, এই যে ধাপের কথা বলা হয়েছে এটা সম্ভবত তোমাদের অ্যানাফেজ ধাপ। এই অ্যানাফেজ ধাপটার কথা বেশি বলা হয়েছে, সেদিক থেকে একটা ইম্পর্টেন্ট। কিন্তু এই ইম্পর্টেন্টটা দেখলে হবে না। তোমাদের এই যে 5টি ধাপ রয়েছে মাইটোসিসের, এই মাইটোসিসের 5টি ধাপ এবং এই যে ঘ নম্বর প্রশ্নের উত্তর, এই দুইটা প্রশ্ন খুব ভালোভাবে পড়তে হবে এই অধ্যায় থেকে। অর্থাৎ তোমাদের যদি ভাগ্য ভালো হয় তাহলে এই ধরনের প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা পেতে পারো। এই ধরনের প্রশ্ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এই বুঝতে পারছো আজকের যে প্রশ্নটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে আসো আমি উত্তরগুলো তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি। এখানে যদি কোনো কিছু বোঝানোর থাকে আমি বুঝিয়ে দেব। এবং এই অধ্যায়টি একটি তুলনামূলকভাবে সহজ অধ্যায়, যেটি তোমরা 8ম শ্রেণীতে পড়েছো, 9ম শ্রেণীতে পড়েছো, 10ম শ্রেণীতেও পড়ছো। এবং মোটামুটিভাবে 9ম এবং 10ম শ্রেণীর শিক্ষার্থীরা এটি খুব ভালোভাবে এই অধ্যায়টি শেষ করতে পারে, কারণ এই অধ্যায়ের ভেতরে ক্রিটিক্যাল জাতীয় প্রশ্ন যেগুলো রয়েছে খুবই কম। তো এই দিক থেকে অধ্যায়ের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অধ্যায়টি সহজ, এবং এখান থেকে প্রশ্ন আসলে 90% স্টুডেন্টরা এখান থেকে উত্তরটা করে। সুতরাং এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এবং এই অধ্যায়ের আলোকে তোমাদের একটি প্রশ্ন পরীক্ষা থাকেই, ম্যাক্সিমাম প্রশ্নতেই বোর্ডেই, এবং প্রতিবার এই অধ্যায় থেকে প্রশ্নটা কভার করার চেষ্টা করা হয়। তো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা আশা করি বুঝতে পারছো। তাহলে আমি কথা না বাড়িয়ে, যদি কোনো কিছু বোঝানোর থাকে তখন আমি ভালোভাবে বুঝিয়ে দেব। তারপরেও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারো। আমাকে কিন্তু অনেক স্টুডেন্ট কমেন্টস করে, বিভিন্ন রকম কমেন্টস করে, তারা আমাকে ফোন দেয়, কেউ হয়তো ইউটিউবে কমেন্টস করে, কেউ হয়তো তোমার অর্থাৎ বিভিন্ন, কেউ হয়তো জিমেল করে আমাকে, আমার জিমেল আইডি থেকে আমাকে অনেকে জিমেল করেছে যে স্যার এই প্রবলেম হচ্ছে, স্যার এই প্রবলেম হচ্ছে। তো আমি কিন্তু তাদের সাজেশন বা উত্তর দিচ্ছি, তাদের রিপ্লাইটা আমি ঠিক মতো দিচ্ছি। আমার কাছে যেটা আসে তোমাদের প্রশ্ন আমি সাজেশন দেওয়ার চেষ্টা করি। তো সুতরাং তোমরা যদি কোনো রকম প্রশ্ন থাকে, কোনো সংকোচ না করে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি যেভাবে পড়াচ্ছি আশা করি তোমাদের সমস্যা থাকার কথা না, তারপরেও যদি কারো সমস্যা থাকে আমাকে তোমরা বন্ধুসুলভভাবেই জানাতে পারো। আমি সেটা তোমাদের আন্তরিকভাবে চেষ্টা করব যে সমস্যাটি সমাধান দেওয়ার জন্য। আশা করি বুঝতে পেরেছো আমার কথাগুলো। তাহলে আসো ক নম্বর প্রশ্ন দেখো, যে অবাধ শ্বসন কি? অবাধ শ্বসন আমরা জানি, শ্বসন দুই ধরনের, একটি অবাধ শ্বসন, একটি সবাধ শ্বসন। সবাধ শ্বসনে মূলত অক্সিজেনের প্রয়োজন পড়ে, আর অবাধ শ্বসনে অক্সিজেনের প্রয়োজন পড়ে না। এই জন্য বলা হচ্ছে যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতি হয় তাই অবাধ শ্বসন। এখানে প্রশ্নটা একটু কিন্তু ভালোভাবে লক্ষ্য করতে হবে। প্রশ্নটা বলেছে অবাধ শ্বসন কি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। অনেকে বলে কি এবং কাকে বলে, দুটোর কিন্তু দুই রকম উত্তর। ঠিক আছে, কেউ কাকে বলের উত্তরটা কি এর ভিতরে দেয়, আবার কি এর উত্তরটা অনেকে কাকে বলের ভিতর দিয়ে দেয়। সুতরাং এই বিষয়ে তোমাদের একটু ক্লিয়ার হওয়া উচিত। যখন বলবে অবাধ শ্বসন কাকে বলে, তখন তোমাদের বলতে হবে যেই শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতি হয় তাকে অবাধ শ্বসন বলে। আর যখন বলবে অবাধ শ্বসন কি, যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তাই অবাধ শ্বসন। ঠিক আছে, এটি কি আর কাকে বলে দুটার ভিতর কিন্তু ডিফারেন্স আছে। কাকে বলে যখন বলবে, বা যখন কোনো ফর্মুলা বা সূত্র তোমাদের প্রশ্ন করা হয় যে সূত্রটি আলোচনা করো, তখন তোমাদের সম্পূর্ণ সূত্রটা লিখতে হবে। সূত্র যদি তোমার ফিজিক্স কেমিস্ট্রি ধরনের সূত্র থাকে, সে সূত্রগুলোকে দেখা যায় যে সূত্রগুলো দিয়ে এটাকে সূত্র বলে, এটাকে এই বলে, এরকমভাবে লিখলে হবে না। সূত্র যেখানে চাইবে সম্পূর্ণ সূত্রটা বা সম্পূর্ণ ব্যাখ্যাটা তোমাদের দিতে হবে। আর প্রশ্ন যেমন চাইবে উত্তরটা ঠিক সেই রকম আলোকেই দিতে হবে প্রশ্নগুলো। আশা করি বুঝতে পেরেছ। এরপরে বলেছে রাসমূলক বিভাজন কি, অর্থাৎ রাসমূলক হচ্ছে, একটা হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক বিভাজন, আর একটা হচ্ছে তোমার রাসমূলক বিভাজন। তো রাসমূলক বিভাজনটা কি দেখো আমি বলে দিচ্ছি। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুবার এবং
ক্রোমোজোম একবার বিভক্ত হয়, ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এটি বিশেষ করে জনন কোষে সম্পন্ন হয়। জনন কোষে আমরা বেশিরভাগ সময় দেখতে পাই যে তোমাদের একটি ক্লাসে আমি আলোচনা করেছিলাম, তারপরেও আমি আরেকবার একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি যে তোমাদের যে উদাহরণটা দিয়েছিলাম যে এক গ্লাস শরবত যেমন মিষ্টি হয়, সেই এক গ্লাস শরবতকে যখন আমরা দুইটি গ্লাসে অর্ধেক অর্ধেক করে ঢেলে বাকি অর্ধেক পানিতে পূরণ করে দেব, তখন কিন্তু প্রথম গ্লাসে যেই মিষ্টিটুকু ছিল, যত মিষ্টি ছিল, এই দুই গ্লাসে কিন্তু অত মিষ্টি থাকবে না। তাহলে কি হবে? মিষ্টির পরিমাণ কমে যাবে। তো রাসমূলক বিভাজনটা ঠিক এরকম। একটা সম্পূর্ণ কোষ, এখান থেকে কি হয়? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, যার ফলে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যাটি কি হয়? অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার বা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এই জন্য একে বলা হয় তোমার রাসমূলক বিভাজন। ঠিক আছে? তো ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, তাকে রাসমূলক বিভাজন বলে। মূলত মিওসিস কোষ বিভাজনকে রাসমূলক বিভাজন বলা হয়। ব্যাস এতটুকুই। আর এই প্রক্রিয়ায় অবশ্যই নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয়, যেটা জনন কোষে সম্পন্ন হয়। অর্থাৎ আমরা যে জানি মাইটোসিস, অ্যামাইটোসিস এবং কি মিওসিস, এটা হচ্ছে সেই মিওসিস কোষ বিভাজন। এরপরের ইম্পর্টেন্ট প্রশ্ন, উল্লেখিত ধাপটির সচিত্র বর্ণনা দাও। খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রশ্নটি অবশ্যই তোমরা ভালোভাবে কমপ্লিট করবে এবং ভালোভাবে মুখস্থ করে রাখবে, বিশেষ করে ঘ নম্বরটি। আগামী ক্লাসে আমি এরকম আরো দুটি প্রশ্ন নিয়ে আসবো, যে প্রশ্নগুলো অনেকবার এসেছে। ঠিক আছে? তো গ নম্বর প্রশ্ন বলেছে, উল্লেখিত ধাপটির সচিত্র বর্ণনা দাও। যে উল্লেখিত ধাপটি আমি আগেই বলেছি, মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশা। যে উদ্দীপকে বর্ণিত কোষ বিভাজন পর্যায়টি মূলত মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশাকে নির্দেশ করে। নিচে উক্ত দশার সচিত্র বর্ণনা দেওয়া হলো। বলেছে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়। এই যে চিত্রটি আমরা দেখো, এই যে চিত্রটি দেখলে কিন্তু এর উত্তরটা অর্ধেক হয়ে যায়। যে এই যে ক্রোমোজোম দুই দিকে বিভক্ত হয়ে যাচ্ছে, এরা মূলত একসাথে ছিল, তাই না? এরা কিন্তু এই যে সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে বিভক্ত হওয়ার আগে দুইটি মিলে একটি ক্রোমোজোম ছিল। তো এই ধাপে কি হয়? যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়, ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে। এই যে এগুলো ক্রোমাটিড, এই যে লেজের মতো যে লাল লাল অংশগুলো, এগুলো বাহু, যেগুলো আমরা বাহু বলি, এগুলোই মূলত ক্রোমাটিড। এখানে এই যে সেন্ট্রোমিয়ার আর এই যে দুইটি বাহু, এই দুইটি বাহুই হচ্ছে ক্রোমাটিড। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। তাহলে যখন এই দুইটি সেন্ট্রোমিয়ার একসাথে ছিল, তখন এদেরকে বাহু বা ক্রোমোজোম আমরা বলেছি। এখন যেহেতু আলাদা হয়ে গিয়েছে, বাহু দুইটি আলাদা হয়ে যাওয়ার পরে, তখন এরা স্বতন্ত্র ক্রোমোজোম হিসেবে তাদের স্বীকৃতি দেওয়া হয়। এখন যখন তারা একসাথে ছিল, তখন এই দুইটি সমন্বয় একটি ক্রোমোজোম ছিল। এখন যখন তারা আলাদা হয়ে গেল, তখন তারা দুটি অপত্য ক্রোমোজোম, অর্থাৎ দুটি নতুন ক্রোমোজোমের সৃষ্টি হয়। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে এবং এতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। আমি বলেছি যে একটি করে সেন্ট্রোমিয়ার আছে। অপত্য ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ শক্তি বৃদ্ধি পায়, আর বিকর্ষণ শক্তি বৃদ্ধি পাওয়ার ফলে এরা দুদিকে বিপরীতমুখী হয়ে অগ্রগামী হয়। ফলে এরা বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে গমন করে। অর্থাৎ চুম্বক যখন উত্তর মেরুর সাথে উত্তর মেরুকে আমরা একত্রিত করার চেষ্টা করি, তখন চুম্বক কিন্তু এরা একে অপরকে বিকর্ষণ করবে। এখানে ঠিক এই চুম্বকের মতো ঘটনা ঘটে, যে তারা দুইটি ক্রোমাটিড যখন আলাদা হয়ে যায়, সেন্ট্রোমিয়ার দুটো আলাদা ক্রোমাটিড আলাদা হয়ে দুটি সেন্ট্রোমিয়ারে পরিণত হয়, তখন তারা এই যে বিপরীত মেরুর সমমেরু মতো আচরণ করে, তখন তারা বিপরীত দিকে তাদেরকে বিকর্ষণ করে। ফলে তারা কি হয়? পরস্পর থেকে বিপরীত মেরুর দিকে গমন করে। ক্রোমোজোমের এই মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী, অর্থাৎ সেন্ট্রোমিয়ারটি আগে থাকে আর বাহুগুলো পিছনে থাকে। দেখো উপরের দিকে দেখা যাচ্ছে সেন্ট্রোমিয়ার আগে উপরের দিকে যাচ্ছে এবং বাহু দুটি নিচের দিকে। ঠিক তেমনি নিচের ছবিতেও যে সেন্ট্রোমিয়ারটি মেরুর দিকে যাচ্ছে আর বাহু দুটি তার পিছনে।
এজন্য বলা হয়েছে এই মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী হয়। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো যথাক্রমে ভি, এল, জে ও আই অক্ষরের মতো আকার ধারণ করে। এদেরকে যথাক্রমে মেটাসেন্ট্রিক অর্থাৎ ভিকে বলা হয় মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, এলকে বলা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, জেকে বলা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক ও আই অর্থাৎ টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। এই দশার শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের মেরুপ্রান্তে অবস্থান নেয় এবং ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে, যে চিত্র দেওয়া। অর্থাৎ এর পরবর্তী ধাপে এরা একত্রিত হয়ে দৈর্ঘ্য প্রস্থে বড় হয়ে এটা অপত্য ক্রোমোজোমে একটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে। তো এই হলো মোটামুটি এনাফেস ধাপ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যাদের একটু কনফিউশন ছিল আমি চিত্র সহ তোমাদের দেখিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা এখন এটা পড়তে পারবে। এরপরে খুব গুরুত্বপূর্ণ ঘ নম্বর প্রশ্ন, যে উল্লেখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে জীবদেহে কী ধরনের সমস্যা হতে পারে। জীবদেহে কী কী ধরনের সমস্যা হয়? সাধারণ একটি প্রশ্নটা অনেক সহজ, কিন্তু অনেকেই অলসতা করে পড়ে না। এই অলসতার কারণে না পড়ে তারা পরীক্ষার উত্তরে খাতায় কি করে, নিজের মনের মতো করে উত্তর দেয়। এই জিনিসটা তোমাদের সবার ভিতরে, সবার না থাকলেও ম্যাক্সিমাম বাচ্চাদের, অর্থাৎ আমি যদি বলি তাহলে প্রায় 70% স্টুডেন্টদের এই টেন্ডেন্সিটা থাকে যে তারা কি করতে চায়, তারা একটি বার পড়েছে, তাদের মাথায় আইডিয়া আছে, হ্যাঁ এটা আমি পারি, এটা খুব ভালো, পরবর্তীতে পরীক্ষার খাতায় যখন লিখতে যায় তখন দেখা যায় যে ভুলে গেছে। তখন তারা নিজের মনের মতো করে মন গড়া কথা লিখে দেয়, যে বইয়ের সাথে সামঞ্জস্য সাংঘর্ষিক হয় না, মিল থাকে, কিন্তু ভাষাটা নিজের হয় বলে অতটা গোছানো হয় না। যার কারণে কি হয়, পরীক্ষক পড়ে সেই ভালো কমফোর্ট পান না, যার কারণে নাম্বারটাও ঠিক মতো দেন না। 2 বা 1, সর্বোচ্চ 2 বা 1, 3 তো কথাই নেই, 3-4 কথায় আসে না। 2 নম্বর সর্বোচ্চ, 2 এর বেশি দেন না। তো এই ক্ষেত্রে নাম্বারটা কমে যায়। আর সায়েন্সের যে বিষয়গুলো আছে, যদি একটি নাম্বারও কমে যায় তাহলে A+ থেকে অনেকখানি পিছিয়ে যেতে হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটি ভালো কথা তোমাদের বলে রাখি, এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় 25-এ 25 দেয়, এইরকম টেন্ডেন্সির কারণে অনেকে মনে করে প্র্যাকটিক্যালে তো 25-এ 25 পাবো, এগুলো কোনো মতে পাশ করলে A+ চলে আসবে। কথাটি সম্পূর্ণ ভুল। তোমাদের ওখানে 25 থাকলেও তোমাদের এদিকে আরও প্রায় 65 নম্বর আর্ন করতে হয়। তাহলে এই 65 নম্বরটা কিন্তু কালেক্ট করা খুব কঠিন। যেমন যদি তোমরা অবজেক্টিভে 35 বা 30 পাও, 30টায় 30ই হলো, যদিও হয় না 20-25-এর বেশি হয় না, তাহলে ওইদিকে 25-50 আরও 30 নম্বর, আর 30 নম্বর লিখে পাওয়াটা বায়োলজি বিষয়ে খুবই কষ্ট, অতটা সহজ না। যতটা ভাবছো যে প্রত্যেকটা পরীক্ষায় 1 নম্বর করে দিলে তো 4 নম্বর বা 6 নম্বর অনায়াসে চলে আসে, 5টা সৃজনশীলে 5-6 30 আসবে, কিন্তু না, অত সহজ না। অত সহজ হলে সবাই A+ পেত। তো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি বারবার যে সহজ মনে করে যে পড়বে না, এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। সহজ বলেই তোমাকে বারবার পড়তে হবে এবং লিখতে হবে। তো দেখো আমি টপিকগুলো পয়েন্ট আকারে আলোচনা করছি। 1 নম্বরে বলা হয়েছে, বহুকোষী জীবে জাইগোট নামক একটি মাত্র কোষের মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবদেহ গঠিত হয়। বহুকোষী অর্থাৎ বোঝই, আর জাইগোট নামক একটি মাত্র, অর্থাৎ যখন হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড যে কোষগুলো রয়েছে, হ্যাপ্লয়েড কোষ পুংজনন কোষের সাথে স্ত্রীজনন কোষ যখন মিলিত হয়ে ডিপ্লয়েড গঠন হয়, সেই ডিপ্লয়েড হওয়ার পরেই যে প্রক্রিয়াটির অবস্থান হয় বা প্রক্রিয়াটির সৃষ্টি হয়, সেটাকে জাইগোট বলে। তো জাইগোট নামক একটি মাত্র কোষের মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবদেহ গঠিত হয় এবং এদের দৈহিক বৃদ্ধি ঘটে। আর এই যে বৃদ্ধিটা ঘটছে, এটা সম্পূর্ণ মাইটোসিস প্রক্রিয়ায় হয়। সুতরাং উল্লেখিত প্রক্রিয়াটি যদি সঠিকভাবে না ঘটে, তাহলে জীবদের দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি ব্যাহত হবে। খুব ইজি একটি বিষয়। এরপরে রয়েছে 2 নম্বর, মাইটোসিসের মাধ্যমে বহুকোষী জীবের জননাঙ্গ তৈরি হয়ে থাকে। হ্যাঁ, এটা অবশ্যই জননাঙ্গটা তৈরি হয় মাইটোসিস কোষ বিভাজনে। তাই প্রক্রিয়াটি অর্থাৎ মাইটোসিস সঠিকভাবে যদি না ঘটে, জীবের জননাঙ্গ ঠিকভাবে তৈরি হবে না, ফলে বংশবৃদ্ধি ব্যাহত হবে। 3 নম্বর টপিক রয়েছে, মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা পায়। তাই এই বিভাজন সঠিকভাবে না ঘটলে এ ভারসাম্য বিনষ্ট হতে পারে। যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা হওয়ার মূল কারণটা মূলত মাইটোসিস প্রক্রিয়া। ঠিক আছে,
এরপরে রয়েছে 4 নম্বর, মাইটোসিসের কারণে জীবদেহের সকল কোষ ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। অর্থাৎ সকল কোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে একমাত্র মাইটোসিসের কারণে, কারণ মাইটোসিসটা আমরা জানি ইকুয়েশনাল ডিভিশন, সমীকরণিক বিভাজন, এই কারণে বলা হয়। সুতরাং প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে কোষে ক্রোমোজোমের সমতা বিনষ্ট হবে এবং এক্ষেত্রে ভারসাম্যহীনতার কারণে সেই জীবদেহটি অকাল মৃত্যুর পরিণতি লাভ করবে। মাইটোসিস প্রক্রিয়াটি স্বাভাবিকভাবে না ঘটলে কোষের নির্দিষ্ট আকার, আকৃতি ও আয়তনের বিঘ্ন সৃষ্টি হবে। যদি স্বাভাবিকভাবে না ঘটে, আকার আকৃতি অবশ্যই, যেমন একদিকে কোষ বিভাজন হলো, অপরদিকে হলো না, তাহলে দেখা গেল একদিকে ডাল বড় হয়ে গেছে গাছের, আরেকদিকে ডাল ছোট হয়ে রইলো, বা উপরের ডালপালা গজালো, নিচে শিকড় গজালো না, সেটাও মাইটোসিসের কারণে ব্যাহত হতে পারে। বা হাত পা আমাদের যে বড় হয়, যদি কোষ বিভাজন একদিকে বেশি হয় আরেকদিকে কম হয়, তখন এক সাইড দেখা গেল বড় হয়ে গেল, আরেক সাইড ছোট হয়ে গেল, ভারসাম্যহীনতার সৃষ্টি হয়। আর আরেকটি টপিক আছে, এটা লেখা যায়, আমি তোমাদের লিখে দেবো কিনা ভাবছি, যে আচ্ছা লিখে দিই। 6 নম্বর টপিক লেখা যাচ্ছে এটাই, এইমাত্র আমি আরেকটি টপিক লিখে ফেললাম। মাইটোসিস প্রক্রিয়াটি স্বাভাবিকভাবে না ঘটে যদি দ্রুত এবং অপরিকল্পিতভাবে ঘটতে থাকে, তাহলে ক্যান্সার, টিউমার সহ নানা রকম জটিলতা দেখা দেয়। এটিও একটি টপিক হতে পারে, এই যদি উক্ত বিভাজন প্রক্রিয়া সঠিকভাবে না ঘটে। অর্থাৎ সঠিকভাবে না ঘটলেও যেমন সমস্যা হবে, আবার যদি খুব দ্রুত অস্বাভাবিকভাবে ঘটে, তাহলেও আবার কি হবে, যে নানা রকম জটিলতা দেখা দেবে। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার বাদ পড়েছিল, দিয়ে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রশ্নটি, এবং আমি আমার বিশ্বাস তোমরা প্রশ্নটি বারবার পড়বে এবং আরেকবার দুই একবার বাসায় লিখে এটাকে আরো ভালোভাবে রপ্ত করবে। প্রশ্নটি যদি একটু ইজি, যদিও সহজ, তারপরেও কিন্তু অবশ্যই প্রশ্নগুলো বারবার তোমাদের পড়তে হবে, এবং যত ভালোভাবে পড়বে পরীক্ষার খাতায় কিন্তু ঠিক ততভাবেই তোমরা সুন্দরভাবে লিখতে পারবে এবং ভালো নম্বর পাবে। তো আগামী ক্লাসেও আমি তোমাদের এরকম আরো 2-4টি প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো নিয়ে আগামী ক্লাসে আমি আলোচনা করব। তো আর এই যে ক্লাসটি আমি আজকে নিলাম, এটিও আমি ওয়ার্কশিট হিসেবে তোমাদের পিডিএফ ফাইল করে সোর্স ফাইলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে তোমরা পড়তে পারো, বা মোবাইল থেকেও পড়তে পারো। প্রিন্ট না করে যদি বলো মোবাইল থেকে পড়বে তাও পারবে, আবার যদি বলো পিসি থেকে পড়বে তাও পারবে। মোবাইলেও সম্ভব, পিসিতেও সম্ভব, প্রিন্ট করে নিলে সেটাও সম্ভব। তাহলে আশা করি তোমরা ভালোভাবে বিষয়গুলো দেখছো এবং পড়ছো এবং চর্চা করছো। তো আজকের ক্লাসের এখানে আমি সমাপ্ত ঘোষণা করছি। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।